আচ্ছা, ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগত। দেখো, আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে জিওগ্রাফির একটা টপিক, জনগণনা। ঠিক আছে, সেন্সাস, আদমশুমারি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম। সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। জনগণনা টপিকটার থেকে তোমরা দেখবে যে কোনো পরীক্ষা, এসএসসি নাও, ডাব্লিউবিপিকেপি বা রেল, যে কোনো পরীক্ষাতে একটা থেকে দুটা প্রশ্ন প্রত্যেকটা শিফটে পাবে জনগণনা। আর আমাদের রিসেন্ট জনগণনা হয়েছে 2011 সালে। ঠিক আছে, 2021 সালে হয়নি কোভিডের জন্য, 2011-তে হয়েছে লাস্ট। তো আমাদের 2011-র যে জনগণনা ছিল সেটা আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, দেখো ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে দেখাবো আজ কি কি পড়ছি আমরা। প্রথমত জনগণনা কি বা সেন্সাস কি সেই বিষয়ে জানবো। তারপর আমাদের 2011-র যে জনগণনা রয়েছে সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ টপিক দেখবো। ঠিক আছে, তারপর জনসংখ্যা কোথায় কিরকম কি আছে, কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা কি, জনসংখ্যার ঘনত্ব কি। ঠিক আছে, তাছাড়া আমাদের যে জনসংখ্যা বৃদ্ধির যে হার সেই সম্পর্কে একটা ধারণা থাকতে হবে, এবং সর্বাধিক দশকীয় বৃদ্ধি মানে প্রত্যেক 10 বছর অন্তর কোথায় বেশি বৃদ্ধি হচ্ছে জনসংখ্যায় সেটা দেখতে হবে। এবং আমাদের যে সেক্স রেশিও, লিঙ্গ অনুপাত বা সাক্ষরতার হার, এইসব বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, এগুলোর থেকেই মেনলি প্রশ্নটা আসে। তো তোমাদের চাপের কিছু নাই, যতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে সেন্সাস থেকে যেগুলো পরীক্ষায় আসে সেগুলো সমস্ত কিছুই আলোচনা করা হবে। ঠিক আছে, তো দেখো ডেমোগ্রাফি, জনগণনা। ডেমোগ্রাফিটা কি? স্টাডি অফ পপুলেশন। তো আমরা এখানে আজকে কি করব? পপুলেশন নিয়ে পড়াশোনা করব। পপুলেশন, একটা দেশের যে জনসংখ্যা সেটা হচ্ছে পপুলেশন। ঠিক আছে, তো সেইগুলোকে নিয়ে যখন একটা পড়া হয় তখন তাকে বলা হচ্ছে ডেমোগ্রাফি। এটা ইংরেজিতে তোমরা প্রশ্নটা পেতে পারো যে স্টাডি অফ পপুলেশন নোন অ্যাজ ড্যাশ, ডেমোগ্রাফি। ঠিক আছে, চলো তাহলে জনগণনা কি। জনগণনা হচ্ছে তোমার একটা নির্দিষ্ট সময় অন্তর, ঠিক আছে, একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর সরকারিভাবে কোনো দেশের জনসংখ্যার আনুমানিক হিসেবকে জনগণনা বা আদমশুমারি বলে। কি বলছে? একটি নির্দিষ্ট সময় অন্তর, ঠিক আছে, একটি নির্দিষ্ট সময় অন্তর সরকারিভাবে কোনো দেশের জনসংখ্যার আনুমানিক হিসেবকে, একটা নির্দিষ্ট সময় অন্তর, হয়তো 5 বছর অন্তর বা 10 বছর অন্তর বা 15 বছর অন্তর, একটা নির্দিষ্ট দেশের যে জনগণনা রয়েছে, ঠিক আছে, যে জনসংখ্যা রয়েছে সেই জনসংখ্যার আনুমানিক হিসাবকেই জনগণনা বলছে। তো আমাদের দেশে প্রথম জনগণনা, ঠিক আছে, আমাদের ভারতবর্ষে প্রথম জনগণনা হয়েছিল তোমার 1872, 1872-তে। এটা হচ্ছে প্রথম জনগণনা, কিন্তু এটা পূর্ণাঙ্গ জনগণনা ছিল না। ঠিক আছে, পূর্ণাঙ্গ ছিল না, কমপ্লিট জনগণনা এটা ছিল না। পরবর্তী ক্ষেত্রে 1881 সালে, 1881-এ পূর্ণাঙ্গ জনগণনা হয়। ঠিক আছে, এবং তারপর থেকেই এই 1881-এর পর থেকেই প্রত্যেক 10 বছর অন্তর জনগণনা করার যে প্রসেস সেটা চালু হয়। দেখবে 2011 সালের কথা যাদের মনে থাকবে তারা ঠিক মনে রাখতে পারবে। 2011-র সময় কয়েকজন করে লোক আসছিল প্রত্যেকটা বাড়িতে, এবং তারা ডিটেলস নিয়ে যাচ্ছিল কতজন আছে, কে কি কাজ করে, ঠিক আছে, কে কোথায় থাকে, সে সমস্ত ডিটেলস নিয়ে যাচ্ছিল। তো এটা প্রত্যেক 10 বছর অন্তর করা হতো আগে, কিন্তু 2011-র পর থেকে আমাদের 2021-এ হওয়ার কথা ছিল। 2021-এ যেহেতু কোভিড ছিল, ঠিক আছে, সেই কারণে 2021-এ করা সম্ভব হয়নি। পরবর্তী আমাদের যে জনগণনা সেটা হবে 2026-এ। ঠিক আছে, কখন হচ্ছে? 2026-এ হবে। ঠিক আছে, দেখো ভারতের প্রথম জনগণনা কবে হয়েছিল? 1872-এ বললাম। তখন ভাইসরয় কে ছিল? সরি, লর্ড মেও। ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট একটা, যে প্রথম জনগণনা কখন হয়েছিল এবং তখন ভাইসরয় কে ছিল। তো তখন ভাইসরয় ছিল লর্ড মেও। ঠিক আছে, ভারতের প্রথম পূর্ণাঙ্গ আদমশুমারি হয়েছিল 1881, প্রথম পূর্ণাঙ্গ জনগণনা 1881-এ হয়েছিল, এবং তখন ভাইসরয় ছিল লর্ড রিপন। ঠিক আছে, লর্ড রিপন, এই জিনিসটা মনে রাখবে। তাহলে প্রথমবার যখন জনগণনা হয়েছিল 1872-এ তখন ছিল লর্ড মেও,
1881-তে ছিল লর্ড রিপন। ঠিক আছে, এটা একটা জিনিস মনে রাখবে। এবং 1881 সালে, ঠিক আছে, 1881-এ যখন জনগণনা হয় তখন ভারতের জনসংখ্যা কত ছিল? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখবে তোমরা এসএসসি বা রেলের পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন পাবে যে 1881-এ ভারতের জনসংখ্যা কত ছিল, সেটা মনে রাখবে। এই নাম্বারটা মনে রাখবে, 25, 38, 91, 821, 25,38,91,812 জন। ঠিক আছে, 25,38,91,821 জন। এটা ছিল টোটাল জনসংখ্যা কখন? 1881 সালে। এই ডাটাগুলো কিন্তু মনে রাখবে, এই ডাটাগুলোই হচ্ছে তোমার পরীক্ষা ওরিয়েন্টেড প্রশ্ন। এই ডাটাগুলোই পরীক্ষায় জিজ্ঞেস করবে, হয়তো জিজ্ঞেস করে দিল যে 1881 সালে লর্ড রিপনের সময় ভারতের জনসংখ্যা কত ছিল? তাহলে 25 কোটি, 25.38 কোটি। ঠিক আছে, এরপর এই যে জনগণনা হচ্ছে, এই জনগণনাটা কে করাচ্ছে? কোনো একজন ব্যক্তির পক্ষে তো জনগণনা করা সম্ভব নয়। ঠিক আছে, তার জন্য একটা কমিশন রয়েছে, যে কমিশনটার নাম হচ্ছে তোমার দ্য রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার অফ ইন্ডিয়া। ঠিক আছে, সেন্সাস কমিশনার অফ ইন্ডিয়া। এটা কোন মিনিস্ট্রির আন্ডারে আসছে? হোম মিনিস্ট্রি। ঠিক আছে, হোম মিনিস্ট্রির আন্ডারে আসছে। এরপর একটা দেখো, প্রথম যে আদমশুমারিটা হয়েছিল, প্রথম জনগণনা, সেইখানে তাহলে কমিশনার কে ছিল? তার নাম ছিল ডব্লিউ.সি. প্লাউডেন। ঠিক আছে, তাহলে প্রথম যে জনগণনাটা হয় সেটার তোমার কমিশনার ছিল ডব্লিউ.সি. প্লাউডেন, এবং 2011 থেকে ছিল, সেটাও আমরা দেখবো। ঠিক আছে, তাহলে সেন্সাস আমাদের কে করাচ্ছে? রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার অফ ইন্ডিয়া। এটা হোম মিনিস্ট্রির আন্ডারে আসছে। ঠিক আছে, গৃহ মন্ত্রণালয়ের আন্ডারে আসছে, এটাও একটা মনে রাখবে। এবং প্রথম যে জনগণনা হয়েছিল তার তোমার কমিশনার ছিল ডব্লিউ.সি. প্লাউডেন। কে ছিল? ডব্লিউ.সি. প্লাউডেন। ভিভিআই করে রাখো, এটা ভিভিআই, খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এরপর আমরা চলে আসি 2011 যে জনগণনা। ঠিক আছে, 2011 জনগণনার প্রথমে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে 1872 থেকে যদি আমরা ধরি, 1872-তে যখন প্রথম জনগণনা হয়, এই যে 1872-এ, তাহলে 1872 থেকে আমরা যদি ধরি তাহলে 2011, তাহলে এটা 2011টা কততম জনগণনা? এটা হচ্ছে 15তম। ঠিক আছে, আবার যদি আমরা স্বাধীনতার পর থেকে ধরি, মানে 1947 থেকে ধরি 2011, তাহলে এটা হচ্ছে তোমার 7 নাম্বার জনগণনা। এই একটা পয়েন্ট তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে 1872 থেকে 2011, এটা হচ্ছে তাহলে 2011 যে জনগণনাটা ছিল সেটা 15তম। এবং যদি 1947 থেকে ধরি, স্বাধীনতার পর থেকে যদি ধরি, তাহলে 2011টা হচ্ছে 7 নাম্বার জনগণনা। ঠিক আছে, এই একটা পয়েন্ট। আরেকটা হচ্ছে কি, এই যে জনগণনা হচ্ছে এটা সম্বন্ধে আমাদের নিশ্চয়ই আর্টিকেলে কোথাও লেখা রয়েছে আমাদের সংবিধানে। তো আমাদের সংবিধানের আর্টিকেল 246, 246 নাম্বার আর্টিকেল জনগণনা আয়ুক্ত বা কমিশনারকে কি দিচ্ছে? জনগণনা করার অধিকার দিচ্ছে, জনগণনা আয়ুক্তকে। ঠিক আছে, আর 2011 সালের যে জনগণনা আয়ুক্ত ছিল বা কমিশনার ছিল, তার নাম কি ছিল? সি চন্দ্রমৌলি। ঠিক আছে, আর তখন আমাদের থিমটা কি ছিল? 2011 সালের জনগণনার থিম সেটা হচ্ছে আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার, আমাদের জনগণনা আমাদের ভবিষ্যৎ। দেখো, এখানে যতগুলো পয়েন্ট লেখা রয়েছে প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মানে প্রত্যেকটার থেকেই কোনো না কোনো পরীক্ষায় প্রশ্ন এসছে, তাই তোমাদেরকে সেগুলো আমি এখানে একটা নোট আকারে বানিয়ে দিয়েছি। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাদেরকে যেটা করতে হবে, এই পিডিএফটা মন দিয়ে পড়তে হবে বারবার, আর হ্যান্ড রিটেন নোট বানাতে হবে। আমি যেগুলো মুখে বলছি
সেগুলোকে হ্যান্ড রিটেন নোট বানাও, যেগুলোকে দাগ দিচ্ছি সেগুলোকে ভিভিআই করে রাখো, ঠিক আছে। এরপর দেখো 2011 জনগণনা আয়োগ কে ছিল, তোমাদেরকে বলেছি থিম কি ছিল। এবারে যে জনগণনা ছিল মানে টোটাল যে জনসংখ্যা ছিল সেটা প্রায় 121 কোটির মতো, ঠিক আছে। কত? 121 কোটি। তো এই 121 কোটির মধ্যে কোন রাজ্যের কাছে সব থেকে বেশি জনসংখ্যা রয়েছে সেটাও আমাদেরকে দেখতে হবে। দেখো এই যে একটা চার্ট তোমরা দেখতে পাচ্ছ, এইখানে সব থেকে বেশি পপুলেশন রয়েছে উত্তরপ্রদেশে 16%। আমাদের 2011 টোটাল জনসংখ্যার 16%ই ছিল উত্তরপ্রদেশের কাছে। মহারাষ্ট্র এবং বিহার এই দুজনকার কাছে ছিল 9% করে, ঠিক আছে। এবং পশ্চিমবঙ্গের কাছে ছিল 8%। এখন এই জনসংখ্যাটা কিন্তু আর একই নেই। এই 121 কোটি এখন বেড়ে গিয়ে 140 কোটি হয়েছে, বুঝতে পারছো? 140 কোটি হয়ে গেছে। একটা দেশের জনসংখ্যা 140 কোটি। আচ্ছা, তাহলে উত্তরপ্রদেশের কাছে ছিল 16%, মহারাষ্ট্রের কাছে 9%, বিহার 9%, পশ্চিমবঙ্গ 8%, অন্ধ্রপ্রদেশ 7%, মধ্যপ্রদেশ 6%, তামিলনাড়ু 6, রাজস্থান 6, কর্ণাটক 5, গুজরাট 5, উড়িষ্যা 3, কেরালা 3, ঝাড়খণ্ড 3, আসাম 3, পাঞ্জাব 2, ছত্তিশগড় 2, হরিয়ানা 2, দিল্লি 1%। টোটাল পপুলেশনের 1% কার কাছে রয়েছে? দিল্লির কাছে। জম্মু কাশ্মীরের কাছেও রয়েছে 1%, উত্তরাখণ্ডের কাছেও রয়েছে 1%, অন্যান্য রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের কাছে রয়েছে 2%। এরপর একটা জিনিস দেখো আমাদের দেশের, আমি তোমাদেরকে একটা বলি, এই যে কোভিডের সময়, ঠিক আছে, কোভিডের সময় প্রত্যেকটা দেশের জনসংখ্যা কমেছে, কারণ প্রচুর মানুষ মারা গেছে। কিন্তু ভারত হচ্ছে এমন একটা দেশ যেখানে কোভিডের সময় জনসংখ্যা বেড়েছে, ঠিক আছে। ভারতীয়রা খুব ভালো করে জানে কখন কি ব্যবহার করতে হয়, ঠিক আছে। কোভিডের সময় ভারতের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, যেখানে মানুষ মারা যাচ্ছে সেখানে একটা দেশের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বুঝতে পারছো তো ব্যাপারটা। এরপর দেখো, এরপর 2011 জনসংখ্যাগুলো আমরা দেখি। তাহলে ভারতের কাছে টোটাল জনসংখ্যা ছিল 121.06 কোটি। টোটাল ছিল 121.06 কোটি, ঠিক আছে। তার মধ্যে প্রথম পজিশনে যেটা রয়েছে সেটা হচ্ছে উত্তরপ্রদেশ, একাই 19.98 কোটি জনসংখ্যা রয়েছে, 98 কোটি। মহারাষ্ট্রের কাছে রয়েছে 11.24 কোটি, বিহারের কাছে রয়েছে 10.41 কোটি। তাহলে উত্তরপ্রদেশ হচ্ছে 1 নাম্বার পজিশনের দিক থেকে জনসংখ্যার ভিত্তিতে, 19.98 কোটি রয়েছে। মহারাষ্ট্রের কাছে রয়েছে 11.24 কোটি, সেকেন্ড পজিশন। বিহারের কাছে রয়েছে তোমার 10.41 কোটি, মানে 3 নাম্বার পজিশনে রয়েছে। আর সব থেকে লোয়েস্ট সেটা হচ্ছে সিকিম, জনসংখ্যা হচ্ছে 6.11 লাখ। এটা কিন্তু ভিভিআই মনে রাখবে। লোয়েস্ট জনসংখ্যা হচ্ছে তোমার সিকিমের কাছে 6.11 লাখ, আর হাইয়েস্ট হচ্ছে তোমার উত্তরপ্রদেশের কাছে 19.98 কোটি একটা রাজ্যের জনসংখ্যা। এই 19.98 কোটি জনসংখ্যাটা তোমার বলতে পারো নিউজিল্যান্ড বলে যে দেশটা আছে সেই দেশের জনসংখ্যা সমান, সেখানেও 19.9 কোটি জনসংখ্যা নেই। কিন্তু আমাদের একটা রাজ্য উত্তরপ্রদেশ, সেখানেই জনসংখ্যা হচ্ছে 19.98 কোটি, বুঝতে পারছো তো। এরপর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের জনসংখ্যা ছিল 9.13 কোটি। যারা পশ্চিমবঙ্গের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। 9.13 কোটি জনসংখ্যা ছিল পশ্চিমবঙ্গের, ঠিক আছে। আচ্ছা, ডিস্টার্ব হওয়ার জন্য একটু আমি ক্ষমা প্রার্থী। দেখো তারপর দেখো কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা কিরকম কি ছিল 2011 সালে। দেখো 2011 সালে জম্মু কাশ্মীর বা লাদাখ এগুলো কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল ছিল না, এগুলো একটা রাজ্য ছিল, ঠিক আছে। আর এই দমন দিউ দাদরা নগর হাভেলি তখন একসাথে ছিল না, আলাদা আলাদা ইউটি ছিল, ঠিক আছে। তার জন্য সেগুলোর আলাদা আলাদা জনসংখ্যা রয়েছে। তো দেখো
দিল্লির যে জনসংখ্যা সেটা হচ্ছে 1.68 কোটি। ঠিক আছে, কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে দিল্লির জনসংখ্যা হচ্ছে 1.68 কোটি। চণ্ডীগড় হচ্ছে তোমার 0.55 লাখ, 10.55 লাখ, 10.55 লাখ। ঠিক আছে, দমনদিও হচ্ছে 2.43 লাখ, দাদরা নগর হাভেলি হচ্ছে 3.44 লাখ, লক্ষদ্বীপ হচ্ছে 64,000 সব থেকে কম, পুডুচেরি হচ্ছে 12.48 লাখ, আন্দামান নিকোবর হচ্ছে 3.81 লাখ। তাহলে কি সব থেকে বেশি যদি বলা হয় জনসংখ্যা কেন্দ্রশাসিত অঞ্চলে কোথায় রয়েছে, সেটা হচ্ছে তোমার দিল্লি। দিল্লিতে জনসংখ্যা সব থেকে বেশি কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে। ঠিক আছে, আর সব থেকে কম হচ্ছে লক্ষদ্বীপ, লোয়েস্ট। তাহলে লোয়েস্ট হচ্ছে তোমার লক্ষদ্বীপ, হাইয়েস্ট হচ্ছে দিল্লি। ঠিক আছে, তাহলে এখন পর্যন্ত দুটা জিনিস তোমরা জানতে পারলে। একটা হচ্ছে আমাদের গোটা দেশের জনসংখ্যা কত ছিল, 121.06 কোটি। তার মধ্যে সব থেকে বেশি জনসংখ্যাযুক্ত রাজ্য কোনটা, উত্তরপ্রদেশ। সব থেকে কম জনসংখ্যাযুক্ত রাজ্য হচ্ছে তোমার সিকিম। ঠিক আছে, এরপর কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যেও তোমরা দেখে নিলে, সব থেকে বেশি জনসংখ্যাযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে দিল্লি, সব থেকে কম হচ্ছে লক্ষদ্বীপ। ঠিক আছে, নেক্সট জনঘনত্ব। তাহলে এতক্ষণ আমরা দেখলাম জনসংখ্যা। ঠিক আছে, এতক্ষণ আমরা দেখলাম জনসংখ্যা। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে জনঘনত্ব। জনঘনত্ব কি? জনঘনত্ব হচ্ছে তোমার একটি নির্দিষ্ট এলাকায় বসবাসকারী মানুষ বা জীবের সংখ্যার একটি পরিমাপ, যা সাধারণত প্রতি বর্গ কিলোমিটার ব্যক্তির সংখ্যা হিসেবে প্রকাশ করা হয়। তার মানে কি বলতে চাইছে, যে এক বর্গ কিলোমিটার জুড়ে, এক বর্গ কিমি এরিয়া জুড়ে, ঠিক আছে, কতজন মানুষ বাস করে। তাহলে পপুলেশন ডেনসিটি আমাদেরকে বার করতে গেলে কি করতে হবে, টোটাল পপুলেশন বাই টোটাল এরিয়া বর্গ কিলোমিটার। ঠিক আছে, মানে তোমার যদি একটা জায়গায় একটা টোটাল পপুলেশন যদি 100 জন হয়, আর সেইখানকার যে টোটাল এরিয়া বর্গ কিমিতে যদি আমরা বার করি, সেটা যদি 25 হয়, ঠিক আছে, 25 বর্গ কিলোমিটার হয়, তাহলে মনে রাখবে জনঘনত্ব হচ্ছে 4। তাহলে পপুলেশন ডেনসিটি হচ্ছে 4। ঠিক আছে, পপুলেশন ডেনসিটি কি, এক বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে কতজন মানুষ বাস করছে। সোজা কথায় এক বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে কতজন মানুষ বাস করছে, এটাই হচ্ছে জনসংখ্যার ঘনত্ব। ঠিক আছে, জনসংখ্যার ঘনত্ব কি, একটি নির্দিষ্ট এলাকায় বসবাসকারী মানুষ বা জীবের সংখ্যার একটি পরিমাপ, যা সাধারণত প্রতি বর্গ কিলোমিটার ব্যক্তির সংখ্যা হিসাবে প্রকাশ করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে জনসংখ্যার ঘনত্ব। দেখো, জনসংখ্যার ঘনত্ব আমরা যখন দেখব, তখন আমাদের কাছে এই ম্যাপটা আসবে যে কোন রাজ্যের জনঘনত্ব কত। ঠিক আছে, দেখো ভারতের যে জনঘনত্ব 2011 সালে সেটা ছিল 382 জন পার বর্গ কিলোমিটার। 382 জন প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে। এটা হচ্ছে ভারতের জনঘনত্ব। জনঘনত্বের দিক থেকে একদম প্রথমে রয়েছে বিহার, 1102 জন প্রতি বর্গ কিলোমিটার। বিহারে হচ্ছে তোমার 1102 জন। বিহারে হচ্ছে তোমার 1102 জন, মানে প্রত্যেক বর্গ কিলোমিটারে 1102 জন করে রয়েছে। ঠিক আছে, পশ্চিমবঙ্গ হচ্ছে 2 নম্বরে, প্রতি বর্গ কিলোমিটারে 1029 জন করে রয়েছে। প্রত্যেক বর্গ কিলোমিটারে কতজন, 1029 জন করে মানুষ বসবাস করছে আমাদের পশ্চিমবঙ্গে। এটা 2011 সালের সেন্সাস। যখন 26-এর বেরাবে, তখন হয়তো দেখবে যে পশ্চিমবঙ্গের জনঘনত্ব বাকি অন্যান্য সমস্ত জায়গার থেকে বেশি, কারণ পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে বাংলাদেশিরা এসে দখল করে বসে আছে। ঠিক আছে, আচ্ছা, সব থেকে কম জনঘনত্ব কোথায়, সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ, প্রতি বর্গ কিলোমিটারে 17 জন মাত্র। যেখানে বিহারে প্রতি বর্গ কিলোমিটারে 1102 জন করে রয়েছে, সেখানে অরুণাচল প্রদেশে প্রত্যেক বর্গ কিলোমিটারে 17 জন করে মাত্র থাকে, 17। ঠিক আছে, তাহলে কি জনঘনত্বের দিক থেকে প্রথম হচ্ছে বিহার, লোয়েস্ট হচ্ছে অরুণাচল প্রদেশ, এবং ভারতের জনঘনত্ব সেটা হচ্ছে 382 জন। তাহলে এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ ডাটা ভারত সম্বন্ধে যেটা পেলে, সেটা হচ্ছে পপুলেশন কত,
পপুলেশন ছিল তোমার 121 CR, ঠিক আছে। আচ্ছা, পপুলেশন ডেন্সিটি যেটা ঘনত্ব সেটা কত? 382 জন, ঠিক আছে। এরপর কেন্দ্রশাসিত অঞ্চল আমাদের যেগুলো রয়েছে তাদের জনঘনত্ব কত সেটা আমরা দেখব। যেমন দিল্লি, দিল্লি জায়গাটা এইটুকু, দেখবে আমাদের গোটা ম্যাপের মধ্যে দিল্লি দেখতে এইটুকু, এই যে এইটুকু জায়গাটা হচ্ছে দিল্লি, ঠিক আছে, এইটা হচ্ছে দিল্লি। তো দিল্লির যে জনঘনত্ব সেটা হচ্ছে 11,297। ভাবতে পারছো একটা জায়গাতে প্রত্যেক বর্গ কিলোমিটারে 11,297 জন মানুষ বসবাস করছে। তাহলে দিল্লি জায়গাটা কত কনজাস্টেড। দিল্লি জায়গাতে যে পলিউশনের কথা বলে, ঠিক আছে, তো সেই পলিউশনটা থাকা স্বাভাবিক, কারণ একটা জায়গায় যেখানে 1 বর্গ কিলোমিটারে 11,297 জন মানুষ বাস করে, সেখানকার পপুলেশন মানে সেখানকার পলিউশন কিরকম হবে সেটা স্বাভাবিক জিনিস। চণ্ডীগড়, চণ্ডীগড়ে হচ্ছে তোমার 9,258 জন প্রত্যেক বর্গ কিলোমিটারে, ঠিক আছে। দমনদিওতে হচ্ছে 2,172 জন। দাদরা নগর হাভেলিতে 700 জন প্রত্যেক বর্গ কিলোমিটারে। লক্ষদ্বীপে হচ্ছে 2,149 জন। পুদুচেরিতে হচ্ছে তোমার 2,547, 2547। আন্দামান নিকোবরে হচ্ছে 46। তাহলে যদি বলা হয় কেন্দ্রশাসিত অঞ্চলের সর্বোচ্চ জনঘনত্ব কোথায়, সেটা হচ্ছে দিল্লিতে, কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে। আর যদি বলা হয় সর্বনিম্ন, সেটা হচ্ছে তোমার আন্দামান নিকোবর, ঠিক আছে। এরপর দেখব জনসংখ্যা বৃদ্ধি। জনসংখ্যা বৃদ্ধি বলতে কি বোঝায়? জনসংখ্যা বৃদ্ধি বলতে কোনো দেশের, রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের একটি নির্দিষ্ট সময়, কমপক্ষে 10 বছর পর্যন্ত স্থায়ীভাবে বসবাসকারী জনসংখ্যার বা জনসাধারণের বৃদ্ধিকে বোঝায়। কি বলছে? জনসংখ্যার বৃদ্ধি বলতে বোঝায়, জনসংখ্যার বৃদ্ধি বলতে কোনো দেশের, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের একটি নির্দিষ্ট সময়, কমপক্ষে 10 বছর, কমপক্ষে কতদিন? 10 বছর পর্যন্ত স্থায়ীভাবে বসবাসকারী জনসাধারণের বৃদ্ধিকে বোঝায়। মানে কি? কোনো একটা দেশে, কোনো একটা রাজ্যে মিনিমাম 10 বছর বসবাসকারী জনসাধারণের বৃদ্ধিকে, মানে কি 2011 সালে যদি আমাদের পুরুলিয়া জেলায়, ঠিক আছে, 2011 সালে পুরুলিয়া জেলায় 100 জন বসবাস করে এবং 2021 সালে মানে 10 বছর পর সেখানকার জনসংখ্যা যদি গিয়ে দাঁড়ায় 110 জন, তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 10% জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। এটাকেই বলা হচ্ছে জনসংখ্যার বৃদ্ধি, ঠিক আছে। পার্টিকুলার কোনো একটা এরিয়াতে প্রত্যেক 10 বছরে জনসংখ্যার যে বৃদ্ধি হচ্ছে সেটা হচ্ছে জনসংখ্যার বৃদ্ধি, মানে কতজন মানুষ বাড়ি যাচ্ছে। বুঝতে পারছো তো? এই হচ্ছে ব্যাপার। তো 1991 থেকে 2001, এই সময়টা মনে রাখো। 1991 থেকে 2001, ঠিক আছে, 1991 থেকে 2001 এই সময় ভারতের জনসংখ্যাতে 21.54 বৃদ্ধি হয়েছিল, ঠিক আছে, 21.54% বৃদ্ধি হয়। এক মিনিট, হোল্ড হোল্ড। দেখো 1991 থেকে 2001, এটাও 10 বছর সময়। তো এই সময় জনসংখ্যার যে বৃদ্ধি সেটা হয়েছিল 21.54%, কিন্তু 2001 থেকে 2011-তে বৃদ্ধি হয়েছে 17.7%। তার মানে কি জনসংখ্যা বৃদ্ধিটা একটু হলেও কমেছে, কারণ এই 10 বছরে 21.54% বৃদ্ধি, কিন্তু এই 10 বছরের বৃদ্ধিটা হচ্ছে 17.7%, ঠিক আছে, প্রায় 5% মতো বৃদ্ধি কমেছে। 2011 যে জনগণনা অনুসারে পুরুষের সংখ্যা, ঠিক আছে, একটা জিনিস, এই ডাটাটা খুব গুরুত্বপূর্ণ। 2011 জনগণনা অনুসারে পুরুষের জনসংখ্যা হচ্ছে 51.47%,
এবং মহিলা হচ্ছে 48.53%। মানে 121 কোটির মধ্যে 51.47% হচ্ছে তোমার পুরুষ এবং 48.53% হচ্ছে মহিলা। দেখো জনসংখ্যা বৃদ্ধি, তাহলে এই ডাটা দুটো মনে রাখলেই হচ্ছে তোমাদের। 1991 থেকে 2001-এ জনসংখ্যা বৃদ্ধির হার কত, সেটা হচ্ছে 21.54%। এবং 2001 থেকে 2011-তে জনসংখ্যা বৃদ্ধির হার কত। এই দুটো নাম্বার যদি মনে রাখো তাহলে জনসংখ্যা বৃদ্ধির হারটা কমপ্লিট করে দেবে, ঠিক আছে। আর 2011-র যে জনগণনা আমরা করেছিলাম সেখানে পুরুষের সংখ্যা হচ্ছে টোটাল পপুলেশনের 51.47% এবং মহিলা হচ্ছে 48.53%, ঠিক আছে। এরপর দেখবো ক্ষেত্রফল অনুযায়ী 2011 সালে কোন রাজ্যটা বড় ছিল। সব থেকে বড় রাজ্য ছিল তোমার 2011 অনুযায়ী রাজস্থান, সব থেকে বড় রাজ্য ক্ষেত্রফল অনুযায়ী, ঠিক আছে। সব থেকে ছোট রাজ্য ছিল গোয়া ক্ষেত্রফল অনুযায়ী। সব থেকে বড় কেন্দ্রশাসিত অঞ্চল ছিল লাদাখ। সব থেকে ছোট হচ্ছে তোমার লক্ষদ্বীপ। এই ডাটাটা কিন্তু 2025 সাল হিসাবে তোমাদেরকে দিলাম, ঠিক আছে। বলছে সর্বাধিক দশকীয় বৃদ্ধি। সর্বাধিক দশকীয় বৃদ্ধি মানে লাস্ট 10 বছরে 10 ইয়ার্সে কোথায় কত বৃদ্ধি হয়েছে জনসংখ্যাতে সর্বাধিক। তো সর্বাধিক হয়েছে তোমার মেঘালয়তে, সব থেকে বেশি। আমাদের গোটা দেশের বৃদ্ধির হার হচ্ছে 17.7%। মেঘালয়ের নিজের বৃদ্ধির হার হচ্ছে 27.9%। বুঝতে পারছো, টোটাল পপুলেশনের ওপর 27.9% বৃদ্ধি হয়েছে। তার মানে হচ্ছে 2001 সালে যদি মেঘালয়ের জনসংখ্যা 100 জন হয়, তাহলে 2011 সালে মেঘালয়ের জনসংখ্যা গিয়ে দাঁড়াইছে 127.9%, 27.9% বৃদ্ধি, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে। আচ্ছা, অরুণাচল প্রদেশে হচ্ছে তোমার 26.03% বৃদ্ধি পেয়েছে। বিহারে 25.42 বৃদ্ধি পেয়েছে। মিজোরামে 23.50 বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি সর্বাধিক কোথায় কোথায় হয়েছে এটা মনে রাখতে হবে। মেঘালয়ে সর্বাধিক 27.9%, অরুণাচল প্রদেশে 26.03%, বিহারে হচ্ছে 25.42% আর মিজোরামে হচ্ছে 23.50%। এরপর হচ্ছে ন্যূনতম দশকীয় বৃদ্ধি মানে সব থেকে কম কোথায় হয়েছে, সেটা হচ্ছে নাগাল্যান্ড। নাগাল্যান্ডে -0.6%। মানে কি, নাগাল্যান্ডের জনসংখ্যা বৃদ্ধির হারের চেয়ে বৃদ্ধি হওয়ার জায়গায় কমে গেছে। নাগাল্যান্ডের কি বলছে -0.6%। এটা খুব গুরুত্বপূর্ণ। একমাত্র রাজ্য যেখানে জনসংখ্যা বৃদ্ধির পরিবর্তে কি হয়েছে, হ্রাস হয়েছে, বৃদ্ধির পরিবর্তে কমে গেছে। কোথায়, সেটা হচ্ছে নাগাল্যান্ড, ঠিক আছে। তাহলে এইটা ভিভিআই করে রাখো, এই ডাটাটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। বাড়ার জায়গায় কমে যাচ্ছে 0.6 হ্যাঁ। কেরালাতে হচ্ছে তোমার 4.91%। তারপর হচ্ছে গোয়াতে হচ্ছে 8.23% এবং অন্ধ্রপ্রদেশে হচ্ছে তোমার 11%। এটা হচ্ছে ন্যূনতম বৃদ্ধি। আগেটা দেখলে সর্বাধিক বৃদ্ধি মেঘালয়, অরুণাচল প্রদেশ, বিহার, মিজোরাম। এরপর দেখলে ন্যূনতম সব থেকে কম কোথায় হয়েছে, নাগাল্যান্ড মাইনাসে চলে গেছে, ঋণাত্মক বৃদ্ধি বলছে এটাকে, মানে বাড়ার জায়গায় কমে গেছে। কেরালাতে হচ্ছে 4.91, গোয়াতে হচ্ছে 8.23, অন্ধ্রপ্রদেশ হচ্ছে 11.0%। এরপর দেখো এখানে একটা তোমাদেরকে চার্ট আমি দিয়েছি, সেটা প্রত্যেক 10 বছর অন্তর জনসংখ্যার যে বৃদ্ধি সেটা দেখানো হয়েছে। দেখো 1951 থেকে 61 সেখানে জনসংখ্যার বৃদ্ধি ছিল তোমার 21.64%। তারপর 1961 থেকে 71 সেখানে হচ্ছে 24.8%, মানে একটু বৃদ্ধি হয়েছে। তারপর দেখো 1971 থেকে 1981 এখানে একটু জনসংখ্যা কমেছে, 24.8 থেকে 24.56 হয়ে গেছে। তারপর আবার একটু জনসংখ্যা কমেছে, 23.87 হয়েছে, ঠিক আছে। তারপর দেখো 1991 থেকে 2001 এখানে আরো একটু কমেছে, 21.54। তারপর 2001 থেকে 2021 আরো অনেকটা কমে গেছে, 17.64।
এরপর দেখো এইখানে হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, এইখানে বৃদ্ধি পেল, কিন্তু তারপরে জনসংখ্যাটি একটু একটু করে কমে আসছে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে মানুষের মধ্যে শিক্ষা। এই 1951 থেকে 1961 এখানে শিক্ষার হারটা অনেক কম, খুব কম মানুষের কাছে শিক্ষা পৌঁছাতে পেরেছিল। কিন্তু যত দিন এগিয়ে আসছে তত কি মানুষের কাছে শিক্ষা পৌঁছাচ্ছে এবং তারা বুঝছে যে আমরা দুজন, আমাদের দুজনেই দরকার, তার বেশি নয়, 14-15 জন নয়। ঠিক আছে, এরপর হচ্ছে একটা চার্ট তোমরা দেখে নাও 2011-তে কোথায় কত জনসংখ্যা রয়েছে। ভারতে হচ্ছে 121.06 কোটি, জম্মু কাশ্মীরে হচ্ছে তোমার 1.25 কোটি, এটা জম্মু কাশ্মীরের জনসংখ্যা। আচ্ছা, অনেক কিছু দেওয়া রয়েছে, জনসংখ্যা, জনঘনত্ব, জন্মহার, মৃত্যুহার, এগুলো সমস্তটা একবার দেখে নাও। ঠিক আছে, ভারতের জনসংখ্যা হচ্ছে 121.06 কোটি, জনঘনত্ব 382 বললাম, জন্মহার 21.8, প্রত্যেক 1000-এ জন্ম হচ্ছে তোমার 21.8, মৃত্যু হচ্ছে 7.5। জম্মু কাশ্মীরের জনসংখ্যা হচ্ছে 125 কোটি, জনঘনত্ব 124, জন্মহার 17.8, মৃত্যুহার 5.5। তারপর দেখো হিমাচল প্রদেশ জনসংখ্যা 68.6 লাখ। ঠিক আছে, পাঞ্জাবে হচ্ছে 2.77 কোটি জনসংখ্যা, উত্তরাখণ্ডে হচ্ছে 1.01 কোটি, হরিয়ানাতে হচ্ছে 2.54 কোটি, রাজস্থানে হচ্ছে 6.85 কোটি। তারপর দেখো গুজরাট, গুজরাটের জনসংখ্যা হচ্ছে 6.4 কোটি, উত্তরপ্রদেশের হচ্ছে 19.98, বিহারে হচ্ছে তোমার 10.41, পশ্চিমবঙ্গ হচ্ছে 9.13, সিকিমে হচ্ছে সব থেকে কম 6.11 লাখ। আচ্ছা, আসাম হচ্ছে 3 কোটির উপরে, মেঘালয় 29 লক্ষ, অরুণাচল প্রদেশ 13 লক্ষ, নাগাল্যান্ড 19 লক্ষ, মণিপুর 25 লক্ষ, মিজোরাম তোমার 10 লক্ষ, ত্রিপুরা 36 লক্ষ, উড়িষ্যা 4 কোটি, অন্ধ্রপ্রদেশ 8 কোটি, তেলেঙ্গানা 3 কোটি ও মধ্যপ্রদেশ 7 কোটি, ছত্তিশগড় 2 কোটি, মহারাষ্ট্র 11.24 কোটি, কর্ণাটক 6.11, গোয়া 14.58 লক্ষ, তামিলনাড়ু 7.21, কেরালা 3.34 কোটি। ঠিক আছে, তো এটা একটা বেসিক, প্রত্যেকটা জায়গা তোমাদেরকে দিয়েছি, প্রয়োজন হলে দেখতে পারো। ঠিক আছে, এরপর আমরা দেখব সেক্স রেশিও বা লিঙ্গ অনুপাত। এতক্ষণ আমরা জনসংখ্যা জনসংখ্যা করছিলাম, তারপর আমরা দেখলাম জনসংখ্যা বৃদ্ধির হার কিরকম ভাবে বাড়ছে, কিরকম ভাবে কমছে। এরপর আমরা দেখব লিঙ্গ অনুপাত। লিঙ্গ অনুপাত বলতে কি বোঝাচ্ছে? যে প্রত্যেক 1000 জন পুরুষে, লিঙ্গ অনুপাত বলতে কি বোঝাচ্ছে? যে 1000 জন পুরুষের নারী কতজন, প্রতি 1000 জন পুরুষের নারী কতজন, মানে 1000 জন পুরুষের পিছনে কতজন নারী রয়েছে। দেখো এখান থেকে বুঝতে পারবে যে 2026 সালে সকলের বিয়ে হবে কিনা। ঠিক আছে, দেখো 2011-তে জনগণনা অনুযায়ী আমাদের যে সেক্স রেশিও সেটা হচ্ছে 1000 জন পুরুষের পেছনে 943 জন, 1000 জন পুরুষের পেছনে রয়েছে 943 জন। এরপর স্বাভাবিকভাবে পুরুষের সংখ্যা হচ্ছে 1000 জন, মহিলার সংখ্যা হচ্ছে 943 জন। তাহলে সবাইকার কি করে বিয়ে হবে? ঠিক আছে, সবাই যে বলছে কি করে হবে, দেখো 1000 জনে 943 জন, 57 জন কিন্তু সিঙ্গেল থাকে, তার মধ্যে আবার কিছু জন আছে যে একজনকারই 2টা 3টা। ঠিক আছে, স্বাভাবিক। দেখো এই তো জনসংখ্যাতে সব দেখতে পাবে। ঠিক আছে, তাহলে কি বলছে 1000 জন পুরুষে নারীর সংখ্যা কতজন, এটাকে বলা হচ্ছে লিঙ্গ অনুপাত। তো 1951 সালে, না 1951 সালে ভারতের লিঙ্গ অনুপাত ছিল 946 জন, 1961 সালে ভারতের লিঙ্গ অনুপাত 941 জন, মানে প্রত্যেক 1000 জন পুরুষের সংখ্যা 1000। ঠিক আছে, এটা নিয়ে কোনো নড়চড় নেই। 1971-এ হচ্ছে 930 জন, 1000 জন পুরুষে 930 জন মহিলা। 1981-তে হচ্ছে 934 জন, 1991-এ হচ্ছে 929 জন, 2001-এ হচ্ছে 933 জন, এবং 2011 প্রেজেন্ট যেটা আমাদের কাছে লাস্ট ডাটা রয়েছে 2011-তে হচ্ছে 943 জন। ঠিক আছে, 1000 পুরুষের পিছনে 943 জন মহিলা রয়েছে, মানে
943 জন পুরুষের বিয়ে হবে, বাকি যে হবে না। ঠিক আছে, নেক্সট, সর্বোচ্চ লিঙ্গ অনুপাত রাজ্য, মানে কোন রাজ্যে সব থেকে বেশি মহিলা রয়েছে? এটা হচ্ছে কেরালা। প্রথমেই হচ্ছে কেরালা। কেরালাতে 1000 জন পুরুষের পিছনে রয়েছে 1084 জন মহিলা। ঠিক আছে, 1000 জন পুরুষে 1084 জন মহিলা। এটা বলছে, দেখো সেক্স রেশিও বলতে আমি তোমাদেরকে লিখে দিই, 1000 জন পুরুষে নারীর সংখ্যা। ঠিক আছে, তাহলে সব থেকে বেশি কেরালাতে, 1000 জনে 1084 জন, 1084 সেক্স রেশিওর দিক থেকে সর্বপ্রথম হচ্ছে কেরালা। তারপর হচ্ছে তামিলনাড়ু, তামিলনাড়ুতে হচ্ছে 996, অন্ধ্রপ্রদেশে হচ্ছে 993, মণিপুরে হচ্ছে 992। তাহলে সব সব থেকে প্রথম কেরালা 1084 জন, তামিলনাড়ু 996 জন, অন্ধ্রপ্রদেশ 993, মণিপুর 992। আচ্ছা, সর্বনিম্ন লিঙ্গ অনুপাত কোথায় রয়েছে? সর্বনিম্ন রাজ্য হিসাবে সিকিম, সিকিমে হচ্ছে সরি হরিয়ানা, সিকিম নয় হরিয়ানা। সব থেকে কম লিঙ্গ অনুপাত রয়েছে হরিয়ানাতে, 1000 জন পুরুষে নারীর সংখ্যা হচ্ছে 879। ঠিক আছে, 879 অনেক কম। সিকিমে হচ্ছে 890, পাঞ্জাবে হচ্ছে 895, উত্তরপ্রদেশে হচ্ছে 912। তাহলে হরিয়ানাতে 879, সিকিমে 890, পাঞ্জাবে 895, উত্তরপ্রদেশে 912। এরপর আমরা আমাদের কেন্দ্রশাসিত অঞ্চলের দিকেও দেখে নিই। কেন্দ্রশাসিত অঞ্চলে সব থেকে বেশি লিঙ্গ অনুপাত রয়েছে পুডুচেরিতে। কোথায়? পুডুচেরি, 1037 জন। ঠিক আছে, 1000 জন পুরুষে 1037 জন মহিলা। লক্ষদ্বীপে হচ্ছে তোমার 946 জন, আন্দামান নিকোবরে 876 জন, দিল্লিতে হচ্ছে তোমার 868, চণ্ডীগড়ে 818, দাদরা নগর হাভেলিতে হচ্ছে 775, দমন দিওতে হচ্ছে 618। এটা হচ্ছে তোমার সেক্স রেশিও। এরপর দেখো 0 থেকে 6 বছর বয়সযুক্ত সর্বাধিক লিঙ্গ অনুপাত কোথায় রয়েছে? 0 থেকে 6 বছর মানে বাচ্চাদের ক্ষেত্রে। ঠিক আছে, অরুণাচল প্রদেশে 0 থেকে 6 বছরের ক্ষেত্রে, মানে 0 থেকে 6 বছরের যারা বাচ্চা রয়েছে তাদের মধ্যে সর্বাধিক লিঙ্গ অনুপাত হচ্ছে অরুণাচল প্রদেশে, 1000 জন পুরুষে মহিলা মানে বাচ্চা মেয়ের সংখ্যা হচ্ছে 972 জন। মিজোরামে হচ্ছে 970, মেঘালয় 970, ছত্তিশগড় 969। আর সর্বনিম্ন, সর্বনিম্ন কোথায় আছে? হরিয়ানা 834, তারপর পাঞ্জাব, তারপর রাজস্থান, তারপর গুজরাট। ঠিক আছে, নেক্সট, এরপর বয়স ভিত্তিক কাঠামোটা আমরা একবার দেখে দিই। মানে আমাদের যে 2011 সালের টোটাল জনসংখ্যা রয়েছে, ঠিক আছে, টোটাল জনসংখ্যা 2011, সেই টোটাল জনসংখ্যার মধ্যে প্রাপ্তবয়স্ক কতজন রয়েছে, বয়স্ক কতজন রয়েছে এবং শিশু কতজন রয়েছে সেটা আমরা একবার দেখবো। দেখো, টোটাল পপুলেশনের প্রাপ্তবয়স্ক হচ্ছে তোমার 58.7%, 50%-এরও বেশি জনসংখ্যা হচ্ছে প্রাপ্তবয়স্ক। এই যে এটা হচ্ছে তোমার অ্যাডাল্ট। অ্যাডাল্ট বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? তোমার 18 বছর থেকে 60 বছরের মধ্যে যারা, সেটা হচ্ছে অ্যাডাল্ট। ঠিক আছে, তাহলে 18 থেকে 60 বছর বয়সী মানুষ রয়েছে 58.7%। বয়স্ক মানে তোমার 60 প্লাস, সেটা হচ্ছে তোমার 6.9%। 60 প্লাস জনসংখ্যা হচ্ছে তোমার 6.9%। আর শিশু মানে তোমার শিশুদেরকে তোমরা বলতে পারো 0 থেকে 18 পর্যন্ত আর কি, এটা হচ্ছে 34.4%। ঠিক আছে, তাহলে সব থেকে বেশি রয়েছে অ্যাডাল্ট, তারপর হচ্ছে বয়স্ক মানুষ খুব কম 6.9%, এবং শিশু হচ্ছে আমাদের জনসংখ্যার 34.4%। ঠিক আছে, এরপর আমরা দেখব সাক্ষরতার হার। সাক্ষরতার হার বলতে কি বোঝাচ্ছে? দেখো, বলছে জনসংখ্যার একটি অত্যাবশ্যক বৈশিষ্ট্য হলো সাক্ষরতা। কেবলমাত্র শিক্ষিত ও বুদ্ধিমান নাগরিকই গবেষণা ও উন্নয়নমূলক প্রকল্প গ্রহণের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। নিরক্ষরতা বা স্বল্প শিক্ষা হলো কোনো দেশের অর্থনৈতিক অগ্রগতির প্রধান অন্তরায়। ঠিক আছে, 2011 সালের জনগণনা অনুসারে সাক্ষর বলতে 7 বছর বয়সী কোনো ব্যক্তি যে কোনো ভাষা পড়তে ও শিখতে পারাকে বোঝাচ্ছে। কি বলছে?
2011 সালের যে জনগণনা হয়েছিল সেখানে সাক্ষরতা বলতে কি বোঝানো হয়েছে? সেখানে বলা হয়েছে যে 7 বছর বয়সী কোনো মানুষ বা কোনো ব্যক্তি যে কোনো একটি ভাষা পড়তে ও লিখতে পারছে কিনা। ভারতে শিক্ষিতের হার ধীরে ধীরে বাড়ছে। 2011 সালের জনগণনা অনুসারে ভারতে সাক্ষরতার হার ছিল 73%। এর মধ্যে পুরুষ হচ্ছে তোমার 80.9% এবং নারী শিক্ষার হার হচ্ছে 64.6%। এটা মনে রাখবে, ঠিক আছে। 2011 সেন্সাস, সেই অনুযায়ী ভারতের টোটাল সাক্ষরতার হার হচ্ছে 73%। তার মধ্যে পুরুষ কত শতাংশ আর মহিলা কত, এটাও গুরুত্বপূর্ণ। এই 73%-এর মধ্যে পুরুষ শিক্ষিত হচ্ছে 80.9 এবং মহিলা হচ্ছে তোমার 64.6% সাক্ষরতার হার 2011-তে, ঠিক আছে। দেখো, সাক্ষরতার হার বাড়াতে গেলে আমাদেরকে একটা জিনিস করতে হবে, একটা ক্যালকুলেশন আমরা করতে পারি। শিক্ষিতদের সংখ্যা বাই 7 বছরের বেশি জনসংখ্যা ইন্টু 100, এটা করলেও আমরা লিটারেসি রেট বার করতে পারবো, ঠিক আছে। এরপর দেখো সর্বাধিক সাক্ষরতা কোন রাজ্যে রয়েছে। রাজ্যের দিক থেকে আমরা প্রথমত দেখব, তারপর কেন্দ্রশাসিত অঞ্চলে দেখবো যে কোথায় কত সাক্ষরতা রয়েছে। তো সাক্ষরতার দিক থেকে আমরা যদি দেখি, সব থেকে বেশি শিক্ষিত মানুষ রয়েছে কেরালাতে। কোথায় রয়েছে? কেরালা সব থেকে বেশি শিক্ষিত। এখানকার টোটাল পপুলেশনের 94% মানুষ শিক্ষিত, মনে রাখবে। কেরালার টোটাল পপুলেশনের 94% মানুষ শিক্ষিত। তার মধ্যে পুরুষ শিক্ষিত সংখ্যা হচ্ছে 96.1% এবং মহিলা হচ্ছে 92.10%। এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে কেরালার এই যে মেল ফিমেল যে তোমাদের আলাদা করে বলছি, কারণ মেল ফিমেল আলাদা করেও আসে যে এখানে পুরুষের সাক্ষরতার হার কত বা মহিলার সাক্ষরতার হার কত, এটাও কিন্তু প্রশ্ন আসে। তো কেরালাতে হচ্ছে তোমার সর্বোচ্চ সাক্ষরতার হার 94%। তার মধ্যে পুরুষ সাক্ষরতার হার হচ্ছে 96.1%, মহিলা হচ্ছে 92.10%। মিজোরামে হচ্ছে তোমার 91.33%, 91.33%। তার মধ্যে পুরুষ শিক্ষার হার হচ্ছে 93.3% এবং মহিলা হচ্ছে তোমার 89.40%, ঠিক আছে। গোয়াতে হচ্ছে টোটাল শিক্ষিতর হার 88.70%। তার মধ্যে পুরুষ হচ্ছে 92.6%, ফিমেল হচ্ছে তোমার 84.70%। ত্রিপুরা রয়েছে তোমার 4 নম্বরে, ত্রিপুরাতে হচ্ছে 87.2%। পুরুষ শিক্ষিতের হার হচ্ছে 91.5%, ফিমেল হচ্ছে 82.7%। এরপর তোমরা বলবে যে পুরুষ শিক্ষিতরা কিভাবে বার করা হচ্ছে। পুরুষ মানে হচ্ছে যে ওই রাজ্যে যতজন পুরুষ রয়েছে তার কত শতাংশ মানুষ, কত শতাংশ পুরুষ শিক্ষিত, বা ওই রাজ্যে কতজন মহিলা রয়েছে তার কত পার্সেন্ট মহিলা শিক্ষিত, এটাই বার করা হয়েছে, ঠিক আছে। সর্বনিম্ন কোথায় কোথায় রয়েছে দেখো, সর্বনিম্ন সাক্ষরতা রয়েছে বিহারে, ঠিক আছে। সব থেকে কম শিক্ষার রয়েছে বিহার, তারপর হচ্ছে অরুণাচল প্রদেশ, তারপর হচ্ছে রাজস্থান, তারপর হচ্ছে ঝাড়খণ্ড। তাহলে যে 4টা রাজ্য একদম লাস্ট 4টা রাজ্য শিক্ষার হারের দিক থেকে, সেটা হচ্ছে বিহার, অরুণাচল প্রদেশ, রাজস্থান এবং ঝাড়খণ্ড। বিহারের যে সাক্ষরতার হার সেটা হচ্ছে 61.80%, 61.80%, ঠিক আছে। তার মধ্যে মেল, ঠিক আছে, বিহারের টোটাল পপুলেশনের যে মেল হচ্ছে পুরুষ, তাদের শিক্ষার হার হচ্ছে 71.20%, 71.20। আর মহিলা হচ্ছে তোমার 51.50%, ঠিক আছে। অরুণাচল প্রদেশে হচ্ছে তোমার সেকেন্ড জায়গায় রয়েছে 65.40, 65.40 পুরুষ হচ্ছে তোমার 72.60%, আর মহিলা হচ্ছে তোমার 57.70। আচ্ছা, রাজস্থানে দেখে নাও, রাজস্থানে হচ্ছে তোমার 66%, 66.10, ঠিক আছে, সাক্ষরতার হার। তার মধ্যে পুরুষ হচ্ছে 73.19, ফিমেল হচ্ছে তোমার 52.10।
ঝাড়খণ্ডে হচ্ছে 66.40 সাক্ষরতার হার, মেল হচ্ছে 76.84 আর ফিমেল হচ্ছে 55.40। ঠিক আছে, এটা হচ্ছে তোমার সর্বনিম্ন সাক্ষরতার হার যুক্ত রাজ্য। এরপর আমরা আমাদের যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো রয়েছে সেই কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে সাক্ষরতার হারটা একবার দেখবো। ঠিক আছে, এরপর দেখো দিল্লি, দিল্লিতে শিক্ষার হার হচ্ছে 88.01%, তার মধ্যে পুরুষ হচ্ছে 82.14%। ঠিক আছে, ফিমেল হচ্ছে 65.46, মানে দিল্লির মতো জায়গায় মহিলা শিক্ষার হারটা কত কম, 65.46%। চণ্ডীগড়ে হচ্ছে টোটাল যে শিক্ষার হার 86.43, তার মধ্যে পুরুষ হচ্ছে 89.99 আর মহিলা হচ্ছে 81.19। দমন দিওতে হচ্ছে তোমার 87.1%, পুরুষ হচ্ছে 91%, মহিলা হচ্ছে 79%। দাদরা নগর হাভেলি, এখানে হচ্ছে টোটাল পপুলেশনের 76.2%, মেল হচ্ছে 85.17%, ফিমেল হচ্ছে 64.32%। লক্ষদ্বীপের হচ্ছে তোমার 91.85। সাক্ষরতার হার সব থেকে বেশি কোথায় রয়েছে? লক্ষদ্বীপ, ফার্স্ট পজিশন। তার মধ্যে পুরুষ হচ্ছে 96.11% এবং মহিলা হচ্ছে 87.95%। পুডুচেরিতে হচ্ছে 86.55% আর মেল হচ্ছে তোমার 91.26%, ফিমেল হচ্ছে 80.67%। আন্দামান নিকোবরে হচ্ছে 86.60%, পুরুষ হচ্ছে 92.10%, মহিলা হচ্ছে 85.50%। এরপর আমরা দেখব ধর্মের ভিত্তিতে কতজন মানুষ আমাদের দেশে রয়েছে। তো ধর্মের ভিত্তিতে যদি দেখি, হিন্দু বা যেটাকে আমরা সনাতনী বলি, সনাতনী হচ্ছে তোমার 90.63 কোটি মানুষ রয়েছে আমাদের গোটা ভারতবর্ষে। হিন্দু রয়েছে 90.63 কোটি, শতকরা 79.8 বা অনেক জায়গায় 80%, মানে টোটাল পপুলেশনের 79.8 বা 80% মানুষ হচ্ছে হিন্দু। মুসলমান কতজন রয়েছে? 17.22 কোটি, 14.2% হচ্ছে মুসলমান। তারপর হচ্ছে খ্রিস্টান 2.78 কোটি, ঠিক আছে, 2.3%। শিখ রয়েছে 2.08 কোটি, শতকরা হার 1.7%। বৌদ্ধ রয়েছে তোমার 0.84 কোটি, শতকরা হার 0.7। জৈন রয়েছে তোমার 0.45 কোটি মানুষ, মানে 45 লক্ষ মানুষ রয়েছে। এটা হচ্ছে আমাদের টোটাল পপুলেশনের 0.4%। এবং অন্যান্য যে ধর্ম রয়েছে তার টোটাল জনসংখ্যা হচ্ছে 0.79 কোটি এবং শতকরা হচ্ছে 0.7%। ঠিক আছে, এরপর আমরা দেখব সর্বোচ্চ জনসংখ্যাযুক্ত জেলা কোন জেলাতে সব থেকে বেশি জনসংখ্যা রয়েছে। সেটা হচ্ছে মহারাষ্ট্রের থানে প্রথম। ঠিক আছে, এই যে মহারাষ্ট্রের থানেতে টোটাল পপুলেশন হচ্ছে 1,10,60,148 জন। উত্তর 24 পরগনা পশ্চিমবঙ্গ দ্বিতীয় নম্বরে রয়েছে 1,09,781 জন। ঠিক আছে, 3 নাম্বার হচ্ছে বেঙ্গালুরু কর্ণাটকে, এখানে আছে তোমার 9,88,9,88,00,000 লক্ষ, না 9,08,88,900। এটা তো ভুল হচ্ছে, 1,10,শত,হাজার অযুত, 1,10,শত,হাজার অযুত লক্ষ নিযুত, ও 98,88,910। ঠিক আছে, 3 নাম্বার। পুনে, মহারাষ্ট্রে পুনে হচ্ছে 4 নাম্বারে রয়েছে 94,29,408 জন। আর 4 নাম্বারে রয়েছে মুম্বাই সাব আরবান 93,56,962 জন। তাহলে সর্বোচ্চ জনসংখ্যাযুক্ত জেলা হচ্ছে থানে, সেকেন্ড নাম্বারে হচ্ছে উত্তর 24 পরগনা। সর্বনিম্ন জনসংখ্যা কোথায় রয়েছে? সেটা হচ্ছে দিবাং, অরুণাচল প্রদেশে অবস্থিত। জনসংখ্যা হচ্ছে তোমার এখানে 1,10,শত,হাজার অযুত লক্ষ, 8,04,000 জন। তারপর 2 নাম্বারে রয়েছে আনজাও, এটা অরুণাচল প্রদেশে অবস্থিত, জনসংখ্যা 21,167 জন। লাহুল স্পিতি হিমাচল প্রদেশ 3 নম্বরে আছে 31,564 জন।
সিয়াং আছে 4 নম্বরে 35,320 জন, নিকোবর আছে তোমার 36,842। এগুলো খুব গুরুত্বপূর্ণ নয়। জেলা ভিত্তিক সর্বোচ্চ লিঙ্গ অনুপাত কোথায় রয়েছে? জেলা ভিত্তিক সেক্স রেশিও প্রথম হচ্ছে মাহে, পুডুচেরির মাহেতে হচ্ছে সেক্স রেশিও সব থেকে বেশি 1184, মানে 1000 জন পুরুষে নারীর সংখ্যা 1184 জন। তারপর হচ্ছে উত্তরাখণ্ডের আলমোড়া 1139, তারপর কেরালার হচ্ছে কান্নুর 1136, তারপর মহারাষ্ট্রের রত্নগিরি 1122। ঠিক আছে, এটা হচ্ছে জেলাভিত্তিক সর্বোচ্চ সেক্স রেশিও। জেলাভিত্তিক সর্বনিম্ন সেক্স রেশিও কোথায় আছে? দমন। দমনটা কোথায় অবস্থিত? দমন এবং দিওতে, এখানে 618 জন। তারপর হচ্ছে লাদাখ, লাদাখে হচ্ছে লে 690 জন। তায়াং অরুণাচল প্রদেশ 714 জন। উত্তর জেলা সিকিম 767 জন। ঠিক আছে, এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের যে এসসি এসটি মানুষ কেমন কি রয়েছে। ঠিক আছে, এসসি এসটি জনসংখ্যা এটাও খুব গুরুত্বপূর্ণ। এসসি এসটি জনসংখ্যা প্রশ্ন আসে যে কোন রাজ্যে এসসি জনসংখ্যা নেই, কোন রাজ্যে এসটি জনসংখ্যা নেই, বা আমাদের দেশে টোটাল পপুলেশনের কত শতাংশ এসসি রয়েছে, কত শতাংশ এসটি রয়েছে। ঠিক আছে, তো স্বাধীনতার সময় তপশিল জাতি, তপশিল জাতি বলতে বোঝাচ্ছে আমাদের এসসিদেরকে, শিডিউল কাস্ট। ঠিক আছে, তো বলছে স্বাধীনতার সময় তফসিল জাতি ছিল 5.17 কোটি। স্বাধীনতার সময় এসসি ছিল 5.17 কোটি, যা 2011 সালে এসে দাঁড়িয়েছে 20.13 কোটি। তাহলে 1947 সালে আমাদের এসসি জনসংখ্যা ছিল 5.17 কোটি, সেটাই 2011-তে এসে দাঁড়িয়েছে 20.13 কোটি এসসি জনসংখ্যা। ঠিক আছে, তাহলে বলছে 2001 থেকে 2011 সালে এসসি জনসংখ্যার বৃদ্ধির হার, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। 2001 থেকে 2011-তে যে এসসির জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে তার হার হচ্ছে 20.8%। এই যে 20.8%, এটা হচ্ছে এসসি জনসংখ্যা বৃদ্ধির হার 2001 থেকে 2020-র মধ্যে। সর্বাধিক এবং ন্যূনতম তফসিল জাতি কোথায় রয়েছে? সর্বাধিক রয়েছে উত্তরপ্রদেশে। হাইয়েস্ট এসসি কোথায় রয়েছে? হাইয়েস্ট এসসি জনসংখ্যা রয়েছে ইউপিতে। আর লোয়েস্ট রয়েছে তোমার এসসি হচ্ছে, লোয়েস্ট এসসি হচ্ছে তোমার মিজোরাম। ঠিক আছে, হাইয়েস্ট এসসি হচ্ছে তোমার উত্তরপ্রদেশ। সব থেকে বেশি এসসি রয়েছে কোথায়? উত্তরপ্রদেশে। সব থেকে কম এসসি রয়েছে মিজোরামে। দেখো, এরপর আমরা যদি বলি এসসিদের সেক্স রেশিও কত, এসসিদের লিঙ্গ অনুপাত, সেটা হচ্ছে প্রত্যেক 1000 জন পুরুষ এসসির মধ্যে মহিলা হচ্ছে 945 জন। ঠিক আছে, এটা হচ্ছে এসসির সেক্স রেশিও। 1000 জন পুরুষে 945 জন হচ্ছে এসসি, তফসিল জাতি। এরপর দেখো অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, আন্দামান নিকোবর এবং লক্ষদ্বীপে কোনো এসসি কমিউনিটি নেই। এটা খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, আন্দামান নিকোবর এবং লক্ষদ্বীপ, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, আন্দামান নিকোবর এবং লক্ষদ্বীপ, এই জায়গাতে কোনো এসসি কাস্টের মানুষ নেই। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা একদম পরীক্ষায় আসবে। ঠিক আছে, 100% আসবে। কোথায় কোথায় নেই? অরুণাচল প্রদেশে নেই, নাগাল্যান্ডে নেই, আন্দামান নিকোবরে নেই এবং লক্ষদ্বীপে নেই। ঠিক আছে, এসসি। এরপর হচ্ছে তফসিল জাতির জনসংখ্যার দিক থেকে সর্বাধিক জনবহুল রাজ্য, কোন রাজ্যে সব থেকে বেশি কি রয়েছে? তফসিল জাতি রয়েছে। সব থেকে বেশি তো বললাম উত্তরপ্রদেশে রয়েছে, 4.13 কোটি মানুষ হচ্ছে এসসি উত্তরপ্রদেশে। তারপর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, 2.14 কোটি মানুষ। ভারতে পশ্চিমবঙ্গের যে 9 কোটি মানুষ আছে তার মধ্যে 2 কোটি মানুষ হচ্ছে এসসি। বিহারে হচ্ছে তোমার 1.65 কোটি মানুষ এসসি। তামিলনাড়ুতে হচ্ছে 1.44 কোটি মানুষ এসসি। ঠিক আছে, নেক্সট অনুসূচিত জনজাতি, এটা হচ্ছে তোমার এসটি, যাদেরকে আমরা এসটি বলি।
শিডিউল ট্রাইব এসটি, সেই এসটি জনসংখ্যা নিয়ে এবার আমরা দেখব। ঠিক আছে, তো আমাদের যে 15তম জনগণনা রয়েছে 2011 সালের যে জনগণনা, সেইখানে বলছে অনুসূচিত জনজাতির সংখ্যা মানে এসটি জনসংখ্যা হচ্ছে তোমার 10.42 কোটি। কত? 10.42 কোটি। আমাদের 2011 সালের যে জনগণনা রয়েছে সেখানে 121 কোটি তো আমাদের মানুষ রয়েছে গোটা দেশে, তার মধ্যে 10.42 কোটি মানুষ হচ্ছে এসটি, এগুলো হচ্ছে এসটি। আর এসসি কতজন রয়েছে দেখে নাও, এসসি হচ্ছে তোমার 20.13, আর 20.13 হচ্ছে এসসি। তাহলে আমাদের 121 কোটির মধ্যে 10.42 কোটি মানুষ এসটি, শিডিউল কাস্ট, সরি শিডিউল ট্রাইব, এবং যেটা হচ্ছে আমাদের সম্পূর্ণ পপুলেশনের 8.6%। এটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এসেছে, এসএসসি সিজিএল 2024-এ এসেছে যে 2011 জনগণনা অনুসারে ভারতের সম্পূর্ণ জনসংখ্যার কত শতাংশ এসটি রয়েছে, সেটা হচ্ছে 8.6%। সর্বোচ্চ তফসিল উপজাতির রাজ্য হলো মধ্যপ্রদেশ, সব থেকে বেশি এসটি কোথায় রয়েছে? মধ্যপ্রদেশে, সব থেকে বেশি এসটি জনসংখ্যা রয়েছে মধ্যপ্রদেশ। দাদরা নগর হাভেলি এবং দমন দিউতে বর্তমানে সর্বোচ্চ তফসিল উপজাতি রয়েছে। এটা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চলের দিক থেকে বলছি। 2011 সালের আদমশুমারি অনুসারে লিঙ্গ অনুপাত হচ্ছে 990। তাহলে এসটিদের যে সেক্স রেশিও, এটা কত? এসটিদের সেক্স রেশিও হচ্ছে তোমার 1000 জন পুরুষে নারীর সংখ্যা হচ্ছে 990 জন, মোটামুটি ঠিকঠাক আছে, 1000 জন পুরুষে 990। আর আমাদের এসসিদের সেক্স রেশিও কত ছিল? 1000 জন পুরুষে 945 জন মহিলা। ঠিক আছে, সর্বোচ্চ তফসিল উপজাতি লিঙ্গ অনুপাত কোথায় রয়েছে? গোয়াতে। সর্বোচ্চ তফসিল উপজাতি মানে সর্বোচ্চ এসটি সেক্স রেশিও কোথায় রয়েছে? দেখো এই যে 1000 জনে তোমাদেরকে বললাম 990 জন, এটা হচ্ছে গোটা ভারতবর্ষের। যদি বলা হয় কোন রাজ্যের সব থেকে বেশি এসটি সেক্স রেশিও, সেটা হচ্ছে তোমার গোয়া, 1000 জন 1046 জন, মানে 1000 জন পুরুষে নারীর সংখ্যা হচ্ছে 1046 জন। ঠিক আছে, এরপর দেখো পুদুচেরি, দিল্লি, চণ্ডীগড়, হরিয়ানা এবং পাঞ্জাব, এই 4-5টা জায়গার নাম মনে রাখবে। দিল্লি, চণ্ডীগড়, হরিয়ানা, পাঞ্জাব, পুদুচেরি, এখানে কোনো এসটি মানুষ নেই, এসটি, নো এসটি। ঠিক আছে, পুদুচেরি, দিল্লি, চণ্ডীগড়, হরিয়ানা, পাঞ্জাব, এখানে এসটি নেই। আর 2011 সালের আদমশুমারি অনুযায়ী জাতিগত শিক্ষার হার 59%। তাহলে এইখান থেকে তোমরা দুটো জিনিস মনে রাখবে, আমি এখানে নোট করে লিখে দিচ্ছি। দেখো অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, আন্দামান নিকোবর এবং লক্ষদ্বীপ, এই জায়গাগুলোতে কি নাই? এগুলোতে হচ্ছে এসটি নাই, সরি এসসি কোনো জনসংখ্যা নেই। ঠিক আছে, কোথায় কোথায়? তোমার অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, আন্দামান নিকোবর এবং লক্ষদ্বীপ। দেখো এইখানটা একটু নোট করে নাও, ঠিক আছে, এইখানটা নোট বলে লিখে রাখো, তাহলে হয়তো পরে বুঝতে সুবিধা হবে। নোট, নো এসসি পপুলেশন কোথায়? নো এসসি পপুলেশন যুক্ত জায়গা হচ্ছে তোমার, একটা হচ্ছে অরুণাচল প্রদেশ, ঠিক আছে, আর কোথায় আছে কোনো এসসি নেই? অরুণাচল প্রদেশ হয়ে গেল, নাগাল্যান্ড, এটা রেলে অনেকবার এসেছে প্রশ্নটা, এসসি নেই কোথায়। তারপর হচ্ছে আন্দামান নিকোবর, এখানেও কোনো এসসি শিডিউল কাস্টের মানুষ নেই। ঠিক আছে, তারপর হচ্ছে লাক্ষদ্বীপ, এখানে এসটি মানুষ রয়েছে কিন্তু এসসি মানুষ নেই। এরপর হচ্ছে নো এসটি পপুলেশন, কোথায় কোথায় এসটি নেই? এক হচ্ছে তোমার দিল্লিতে নেই,
পুডুচেরিতে নেই, পাঞ্জাবে নেই, হরিয়ানাতে নেই, ঠিক আছে, এই জায়গাগুলোতে কি নেই, আর চণ্ডীগড়, এই 5টা জায়গায় এসটি কমিউনিটির মানুষ নেই। তাহলে কোথায় কোথায় এসসি নেই আর কোথায় কোথায় এসটি মানুষ নেই সেটাও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এসসি নেই হচ্ছে তোমার অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, আন্দামান নিকোবর, লক্ষদ্বীপ, আর এসটি পপুলেশন নেই হচ্ছে তোমার দিল্লি, পুডুচেরি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়। সর্বোচ্চ এসটি কমিউনিটি যুক্ত মানুষ কোথায় রয়েছে? মধ্যপ্রদেশে 1.53 কোটি। তারপর হচ্ছে মহারাষ্ট্র 1.05 কোটি। তারপর হচ্ছে ওড়িশা 95.90 লাখ। তারপর হচ্ছে রাজস্থান 92.38 লাখ মানুষ। ঠিক আছে, এরপর আমরা এতক্ষণ ধরে যেগুলো পড়লাম সেগুলোর একটা সামারি তোমরা দেখে নাও। ঠিক আছে, ভারতের মোট জনসংখ্যা হচ্ছে কত? 121 কোটি 1,93,422 জন। ভারতের জনঘনত্ব হচ্ছে 382 জন প্রতি বর্গ কিলোমিটার। কোন দিকে গেল রে বাবা? আয়তনের বিচারে ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান, আয়তনের বিচারে ভারতের ক্ষুদ্রতম রাজ্য গোয়া, সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য বিহার 1102 জন, সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য অরুণাচল প্রদেশ 17 জন, ভারতের দ্বিতীয় জনঘনত্ব পূর্ণ রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ 1029 জন, ভারতের সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট রাজ্য উত্তরপ্রদেশ, সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য সিকিম। এক লাইনে তোমরা সব পেয়ে গেলে। তারপর ভারতে কর্মে নিযুক্ত জনসংখ্যার হার 60%, টোটাল পপুলেশনের 60% মানুষ কাজের সাথে যুক্ত, কর্মে অনিযুক্ত হচ্ছে 40%। ভারতের গড় আয়ুষ্কাল 66 বছর। ভারতে প্রাপ্তবয়স্ক হচ্ছে জনসংখ্যা 10.83 কোটি, মধ্যবয়স্ক 15 থেকে 59 হচ্ছে 72.75 কোটি, আর 0 থেকে 14 বছরের মধ্যে রয়েছে 37.24 কোটি। ভারতের প্রাথমিক ক্ষেত্রে নিযুক্ত জনসংখ্যা 45%, গৌণ ক্ষেত্রে নিযুক্ত 24 এবং প্রগৌণ ক্ষেত্রে নিযুক্ত 30%। পুরুষের এটা হয়ে গেছে লিঙ্গ অনুপাত। সব থেকে দরিদ্র জনসংখ্যা যুক্ত রাজ্য দেখো, সব থেকে গরিব মানুষ, সব থেকে দরিদ্র জনসংখ্যা রয়েছে ছত্তিশগড়ে, তারপর হচ্ছে ঝাড়খণ্ড, তারপর হচ্ছে মণিপুর, তারপর অরুণাচল প্রদেশ, তারপর বিহার। ঠিক আছে, সব থেকে বেশি হচ্ছে তোমার ছত্তিশগড় 39.93%। এরপর হচ্ছে ধর্মের ভিত্তিতে নারী পুরুষ একবার দেখে নাও সাক্ষরতার হার। ধর্মের ভিত্তিতে ভারতে 2001 সালে নারী শিক্ষার হার ছিল তোমার হিন্দুদের 931 জন, মুসলিমদের 936, খ্রিস্টানদের 1009। এগুলো গুরুত্বপূর্ণ নয়। নারী পুরুষের অনুপাত এবং সাক্ষরতার হার ভারতে 2001 নারী পুরুষের অনুপাত ছিল হিন্দুতে 931 জন, মুসলিমে 936, খ্রিস্টানদের 1009, শিখদের 839, বৌদ্ধদের 953, জৈনদের 940, অন্যান্য 992। 2011 সালে হিন্দুদের লিঙ্গ অনুপাত 939, মুসলিমদের 951, খ্রিস্টানদের 1029, শিখদের 903, তারপর হচ্ছে বৌদ্ধদের 965, জৈনদের 954, অন্যান্য 1009। 2011 সালে হিন্দুদের সাক্ষরতার হার হচ্ছে 73.3%। 73.3% হচ্ছে হিন্দুদের শিক্ষার হার 2011 সালে। 68.15% হচ্ছে মুসলিমদের শিক্ষার হার। 84.5% হচ্ছে তোমার খ্রিস্টানদের শিক্ষার হার। শিখদের হচ্ছে 75.4%, বৌদ্ধদের 81.3%, জৈনদের হচ্ছে 94.9%। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার সেন্সাস 2011 জনগণনা। প্রত্যেকটা পয়েন্ট যেগুলো পরীক্ষায় আসে তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করা হয়েছে, এমন কিছু নেই যেটা বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, জনগণনা, তারপর কে কন্ডাক্ট করছে, আমাদের সংবিধানে কি বলছে আমাদের জনগণনাটাকে নিয়ে, কোন রাজ্যে কত পার্সেন্ট মানুষ বসবাস করছে টোটাল পপুলেশনের, জনসংখ্যা কি রয়েছে, কোন রাজ্যে বেশি কোন রাজ্যে কম, আমাদের কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা কি, তারপর হচ্ছে জনসংখ্যার ঘনত্ব কি বা বৃদ্ধির হার কি। ঠিক আছে, জনসংখ্যা বৃদ্ধির হার কি। তাছাড়া যেটা রয়েছে আরেকটা, সেটা হচ্ছে ন্যূনতম দশকীয় বৃদ্ধি। এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু, হ্যাঁ,
নাগাল্যান্ডে নেগেটিভে বৃদ্ধি পেয়েছে। এই যতগুলো দিলাম, এই পিডিএফটা তোমাদেরকে আমি সেন্ড করে দেবো, ঠিক আছে? এই পিডিএফটা গুরুত্বপূর্ণ, পিডিএফটা ভালো করে পড়বে আর ক্লাসটা একবার মন দিয়ে করে নাও, ঠিক আছে? চলো, আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ।